আচ্ছা দেখো তাহলে আজকে হচ্ছে মানব জীবনের ধারাবাহিকতার দ্বিতীয় ক্লাস। হ্যাঁ, তাহলে আমরা ফার্স্ট ডিফারেন্স পর্যন্ত হয়েছিল, তাই না? সিমিলার দিকে পর্যন্ত হয়েছিল ক্ষেপণ নালী, যেখান থেকে আসলে শুক্রাণুগুলো খুব ফোর্সের সাথে বের হয়ে আসে, ওটাই ক্ষেপণ নালী। কোন জায়গাটা দেখো চিত্রে, এই বের হলো 316 না 380, এটা হলো ক্ষেপণ নালী। এটা ক্ষেপণ নালী, পাইছো ক্ষেপণ নালী? হ্যাঁ, ছবিতে হ্যাঁ ক্ষেপণ নালী এইটা আমাদের এইটুকু আগে হচ্ছে। হ্যাঁ, তারপরে ওদিকে যাবো। ক্ষেপণ নালী কিন্তু এই অংশটুকু ক্ষেপণ নালী, এই অংশটা প্রস্তারে দেখো, এই অংশটা ক্ষেপণ নালী, এই অংশটা পার করলে এখানে ফোর্সে আসে শুক্রাণু, এই জন্য নাম ক্ষেপণ নালী। তারপরে বের হয়ে যায়, এই জন্য এটার নাম ক্ষেপণ নালী পেয়েছে। আচ্ছা, এরপরে দেখো যে পোস্টেড গ্রন্থি। পোস্টেড গ্রন্থি ছেলেদের থাকে, মেয়েদের থাকে না। পোস্টেড কথাটা আসছে গ্রিক শব্দ পোস্টাটেস থেকে, গ্রিক শব্দ পোস্টাটেস থেকে। পোস্টেড গ্রন্থি গ্রিক শব্দ পোস্টাটেস, পোস্টাটেস থেকে, যার অর্থ হলো সামনে দাঁড়িয়ে থাকা, প্রমাণের সামনে, সেটায় দাঁড়িয়ে থাকা, সামনে দাঁড়িয়ে থাকা, সামনে দাঁড়িয়ে থাকা, দাঁড়িয়ে থাকা। এই প্রমাণের সামনে, স্টেটিস মানে হলো দাঁড়িয়ে থাকা। আমাদের এইটা পোস্টেড গ্রন্থিটা আসলে আমাদের সামনের দিক করে থাকে, যদি ভিতরে কিন্তু সামনের দিকে থাকে, এই জন্য এরকম নাম হয়েছে। তাহলে এই পোস্টেড গ্রন্থির কাজ কি, এটা আরো বিস্তারিত আছে সামনে। পোস্টেড গ্রন্থির কাজ মূলত আসলে পিচ্ছিল পদার্থ ক্ষরণ করা। যখন হচ্ছে যে শুক্রাণু বা সিমেন বের হয়, ওই সময় সিমেন্টগুলো খুবই অ্যাসিডিক ধরনের হয়। তো এই সিমেন্ট যদি আগে বের হয় আর কি, তাহলে জ্বালা পোড়া করবে। তো পোস্টেড গ্রন্থি থেকে, তারপর কাউপার গ্রন্থি আছে, কাউপার একজন বৈজ্ঞানিকের নাম। তো এই সমস্ত গ্রন্থি থেকে প্রথমে কি হয়, পিচ্ছিল পদার্থ ক্ষরণ হয়, যেন জ্বালা পোড়া না করে ওই জায়গাটা তেলাক্ত করা হয়। তারপরে সিমেন্ট বা শুক্রাণু বা বীর্য যেটা, এগুলো বের হয়। তাহলে হচ্ছে যে পোস্টেড কাজ হলো এবং পিচ্ছিল পদার্থ ক্ষরণ করা। এই ক্ষরণ করার জন্য, মানে এটা করার কারণ কিন্তু এটাই, বুঝতে পারছো? আচ্ছা, এরপরে দেখো যে কাউপার গ্রন্থি তো বললাম বৈজ্ঞানিকের নাম অনুযায়ী, এটা কিন্তু ডান দিকে ছবিতে দেখো কাউপার গ্রন্থি একটা আছে। কাউপার গ্রন্থি এখান থেকে পিচ্ছিল পদার্থ ক্ষরণ হয়। বেশ কয়েকটা জায়গা থেকে এই ক্ষরণ করার কারণটা থাকে যে একটা জায়গায় কোনো কারণে কাজ না করলে যেন আরেকটা জায়গায় কাজ করে। তো এই জন্য বেশ কয়েকটা জায়গা থেকে পিচ্ছিল পদার্থ ক্ষরণ হয়, বুঝছো? এই আচ্ছা, তারপরে দেখো যে ইউরেথ্রা মানে মূত্রনালী। ইউরেথ্রা মানে মূত্রনালী। মূত্রনালী দিয়ে একই সাথে সিমেন্ট আসে এবং একই সাথে কিন্তু মূত্র আসে, এটাকে ইউরেথ্রা বলে। একসাথে দুটোই পাসিং হয় একই নালী দিয়ে, ইউরেথ্রা। তবে সিমেন্ট মানে কিন্তু শুধু শুক্রাণুকে সিমেন্ট বলে এটা কিন্তু না, এটা আবার ভুল হবে। স্পাম মানে শুক্রাণু, সিমেন্ট বলতে বোঝায় শুক্রাণু থাকবে, তার সাথে অন্যান্য রাসায়নিক উপাদান, পিচ্ছিল পদার্থ, যে বিভিন্ন গ্রন্থি থেকে আসা পদার্থ, সবকিছু মিক্সচার, এটা হলো সিমেন্ট। সবকিছু মিক্সচার হলো সিমেন্ট। সিমেন্ট মানে শুক্রাণু, এটা আবার ঠিক না। হ্যাঁ, যেটাকে আমরা বীর্য বলছি, এটা 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 হলো সিমেন্ট, এটা হলো সিমেন্ট। আচ্ছা, তারপরে দেখো পেনিস বা লিঙ্গ বা শিশ্ন, এটা তো তোমরা জানো। এবার আমরা চলে আসি স্ত্রীলোকের আনুষঙ্গিক জননাঙ্গগুলোর মধ্যে একটা হলো ফিলোপিয়ান নালী। তো ফিলোপিয়ান নালীটা ছবির দিকে একটু তাকাও, তাহলে দেখতে পাবো স্ত্রী জননাঙ্গের যে ছবিটা আছে, ডিম্বনালী হিসেবে পরিচিত ফিলোপিয়ান নালী, দেখতে পাইছো? উভয় পাশ থেকে, অর্থাৎ হলো যে যেখান থেকে আমাদের
এরকম একটা ঘটনা ধরো, এইভাবে। তো এই নালীটাই আর কি ফিলোপিয়ান নালী বলা হচ্ছে। হ্যাঁ, তো এই ফিলোপিয়ান নালী যদি এটা একটু ব্যাকায় থাকে, একটু বাঁকতে থাকে মানে এটা একটু এরকম করে এসে এইভাবে থাকে, এভাবে করে এসে এইভাবে থাকে, এইভাবে এইভাবে থাকে। হ্যাঁ, ওটাও তাই। তো এখানে থাকে হলো ডিম্বাশয়। তো এই টিউব দিয়ে আর কি ডিম্বাণুটা আসে। এই যে এখানে যে ডিম্বাশয় আছে না, ডিম্বাশয়ের মধ্যে যখন ডিম্বাণু তৈরি হয়ে যায়, ঠিক সেই সময় আর কি তোমার হচ্ছে এখানে অনেক ফিম্বি থাকে, মানে ফিম্বি মানে জালক, জাল জাল মতো কিছু গঠন আর কি এরকম থাকে। এই জিনিসগুলো ধরে নেয়, তারপরে এই দিক দিয়ে ডিম্বাণুটা আসে। বুঝছো? প্রাথমিক অবস্থায় ডিম্বাণুকে সেকেন্ডারি উসাইট বলে, যেটা আমরা সামনের ক্লাসে পড়বো আর কি। আচ্ছা, এরপরে দেখো শব্দগুলো আগে বুঝি, তারপরে হচ্ছে কি আছে, যে জরায়ু আছে, জরায়ু। তাহলে কোন জায়গাটা জরায়ু, এটা একটু ছবির দিকে দেখে নাও, জরায়ু কোন জায়গাটা আছে দেখে নাও। জরায়ু বলতে যেই জায়গায় বিকাশমান ভ্রূণ থাকে আর কি, সেটাকে আসলে জরায়ু বলে। জরায়ু মানে বিকাশমান ভ্রূণের আবাসস্থল। জরায়ু মানে হলো বিকাশমান ভ্রূণের আবাসস্থল, যেখানে ভ্রূণটা বিকশিত হয়, এটাই হলো জরায়ু। তাহলে জরায়ু কোনটা, যে এইটাকে বলতে পারো, এই যে এটা, এই যে স্ফীত যে অংশটা না, এটা হলো জরায়ু। এই যে স্ফীত যে অংশটা, এটা জরায়ু। আর এটাকে যোনি বলা হয়, নিচের দিকে যেটা, এটাকে যোনি বলা হয়। উপরের দিকে যে স্ফীত জায়গাটা, ওইটাই হলো জরায়ু, যেখানে বিকাশমান ভ্রূণ থাকে আর সেটাই হলো জরায়ু। তারপরে দেখো যে এরপরে বলা হচ্ছে ভ্যাজাইনা বা যোনি। তো আসলে এখানে যে ভ্যাজাইনা বলা হচ্ছে, এরও কিন্তু আলাদা একটা বাংলা অর্থ আছে। ভ্যাজাইনার বা যোনির একটা আলাদা বাংলা অর্থ আছে। সেটা কি? ভ্যাজাইনা মানে হচ্ছে খাপ বোঝায়। ভ্যাজাইনা বা যোনি যেটা আমরা বলি বাংলাতে, যোনি বা ভ্যাজাইনা মানে খাপ। কিসের খাপ? অর্থাৎ হলো এই জিনিসটা যে আগেকার সময় যে তরল ছিল, তরল যেভাবে রাখতো পাশে একটা ভাঁজের মধ্যে রাখতো, তো এই যোনি কিছুটা ওরকম ধরনের। এই জন্য এটাকে বলা হচ্ছে ভ্যাজাইনা বা যোনি, মানে খাপ। ওখানে হচ্ছে যে তরল রাখতো আর কি, ওখানে তরল রাখতো। তো তো ওই জায়গাটাতে তরল রাখা, তাই বলে তো আর মানুষের ওটাতে তরল রাখা যাবে না, তাই না? তাহলে হচ্ছে এটা হলো খাপ বা ভ্যাজাইনা বুঝায়, হ্যাঁ, যোনি। তাহলে দেখো ক্লাইটোরিস। ক্লাইটোরিস মানে হলো ছোট উঁচু অংশ। ক্লাইটোরিস মানে ছোট উঁচু অংশ, ছোট উঁচু অংশ, ছোট উঁচু অংশ। অর্থাৎ হলো যোনির যে অগ্রভাগ, যোনির যে অগ্রভাগ, এই অগ্রভাগের উপরের দিকে যোনির যে ভাঁজটা আছে, এই অগ্রভাগের উপরে মনে করো যে যদি বললাম যে এটা হচ্ছে যোনির অংশ, এর উপরের দিকে একটু উঁচু অংশ থাকে, উপরের দিকে একটু উঁচু অংশ, ওই উঁচু অংশকে বলা হচ্ছে ক্লাইটোরিস। ওই উঁচু অংশকেই বলা হচ্ছে ক্লাইটোরিস বা ছোট উঁচু অংশ। এটাকে আবার আরেকটা বাংলা বলেছে ভগাঙ্কুর। মানে বাংলাটাও কিন্তু বেশ কঠিন, তাই না? কঠিন বাংলা। তো আসলে এর ভগাঙ্কুর মানে কি? ভগ মানে হলো নারী জনন। ভগ মানে হলো নারী জনন। ভগ মানে নারী জনন, নারী জনন। ভগ মানে হলো নারী জনন। আর অঙ্কুর মানে তো জানোই, কুড়ি বা ছোট অঙ্কুর, যেটা অঙ্কুর। অঙ্কুর মানে হলো কুড়ি, কুড়ি বা ছোট উঁচু অংশ, কুড়ি বা ছোট উঁচু অংশ। ক্লাইটোরিসের অপর বাংলা। কুড়ি মানে ওই যে কুড়ি, তো আমরা যেমন গাছে কুড়ি হয় না, গাছে কুড়ি হয়। তাহলে এখন ধরো অনেক বাংলা আমরা জানি না, হ্যাঁ, এর যেমন একটা বিদ্যুতি বাংলা ভগাঙ্কুর,
কিন্তু তুমি এটা এটা তো ইংরেজিতে বুঝবা না, না ভাঙিয়ে বলবে, তাই না? তাহলে এটা হলো ভগ, নারী জনক। ঠিক আছে? তো বরঞ্চ হলো এই বাংলাটা দিয়েই বেশি তোমরা বুঝতা, এই ভগবানপুর না দিয়ে নারী জনকের কুড়ি, এটা কিন্তু বেশি বুঝতে, তাই না? তো এমন বাংলা দিয়েছে সংস্কৃতি আর কি, যে যেটা কিন্তু তোমরা মিনিং বুঝবা না এরকম, তাই না? তোমাকে বইয়ের মধ্যে তোমাকে সেটাই দেওয়া হবে যেটা তুমি জানো, তুমি বুঝতে না পারো না, ব্যাপারটা এরকম না। এমন বাংলা দেওয়া হবে যেটা যেটা তুমি না বুঝো আর কি, না বুঝে মুখস্থ করো, এরকম অবস্থা। এবার দেখো ভেস্টিবিউল। ভেস্টিবিউল মানে হলো প্রবেশ কক্ষ, অর্থাৎ যে জায়গায় জমির ভিতরের যে দিকে যে অংশটা প্রবেশ যায়, তার যেটা এখান থেকে প্রবেশ হয় আর কি, ওটাকে বলা হয় যে ভেস্টিবিউল। ভেস্টিবিউল মানে হলো প্রবেশ কক্ষ, যেখানে ছিদ্র থাকে ওই জায়গাটা হচ্ছে প্রবেশ কক্ষ। এবার দেখো লেবিয়া মেজরা, লেবিয়া মাইনরা, এরকম নাম কেন হলো? যে লেবিয়া মানে তো জানোই যে ঠোঁট, ল্যাব্রাম যেমন ঠোঁট ছিল না, তো সেরকম লিবিয়া মানে আসলে ঠোঁট বোঝায়, বৃহৎ ঠোঁটের মতো ভাঁজ, অর্থাৎ হলো যে যেটা হয় মেয়েদের এরকম ধরো অংশ, তো বাইরের দিকে এরকম, এটা লিবিও মেজরা, বাইরের দিকে যেটা এরকম, ভিতরের দিকে আরেকটা ভাঁজ আছে, বাইরের দিকে একটা এরকম ভাঁজ, তো ভিতরের দিকে এরকম মাংস, ভিতরের দিকে আবার আরেকটা ভাঁজ আছে, ওরকমই ভাঁজ। হ্যাঁ, তাহলে বাইরের দিকে এটা লিবিও মেজরা, যেহেতু বাইরে একটু বড়ই হবে ভাঁজটা, আর ভিতরের দিকে হলো লেবিয়া মাইনরা, এইভাবে। বুঝতে পারছো? মানে আল্লাহ যেভাবে বানাইছে আর কি সেভাবে। তোমার এখানে কোনো কিছু বলার নাই, এরকম বানালো কেন, ওরকম বানালো কেন, আল্লাহ যেভাবে বানাইছে সেভাবে, তাই কি না? তারপর দেখো সার্ভিস। ছবি তো একটু দেখতে পারো, যদি আমরা বিস্তারিত করার সময় তখন ছবি সহ দেখবো। সার্ভিস কোন জায়গাটা দেখো, এই যে দেখতে পাচ্ছ কিনা মিডিল পয়েন্টে হলুদ কালারের শেষ ভাগে, যেটা হলো জরায়ু যেখানে ঢুকবে আর কি, যে জায়গায় জরায়ুটা ঢুকবে আর কি, ওটাই হচ্ছে বলা হচ্ছে যে সার্ভিস। হ্যাঁ, ওই মুখটা, তাহলে যেটা জরায়ু মুখ, তাহলে এটা হলো জরায়ু মুখ। তো পরীক্ষায় এখান থেকে এমসিকিউ কেমন আসে? এভাবে আসে, নিম্নের কোনটি পুরুষের আনুষঙ্গিক জননাঙ্গ অংশ নয়? এরকম একবারে যে আসেনি তা না, আসছে কিন্তু অ্যাডমিশন। তাহলে নিম্নের কোনটি স্ত্রী লোকের আনুষঙ্গিক জননাঙ্গ নয়? বুঝতে পারছো? এরকম, বা আনুষঙ্গিক জননাঙ্গের অংশ, এরকম আসতে পারে। তাহলে এগুলো একটু মনে রাখতে হবে, কোনটা কোনটা অনেক সময় এলোমেলো হয়ে যায়, এটা একটার মধ্যে আরেকটা ঢোকাই দিচ্ছ তুমি, তাহলে এগুলো একটু মনে রাখতে হবে। হ্যাঁ, স্তন্যগ্রন্থি, এটা তো হলোই, এটা তো বুঝবাই। আচ্ছা, এবার আমরা চলে আসি পুরুষ প্রজনন তন্ত্র। এখানে দেখো প্রথমে হলো শুক্রাশয়। আসলে শুক্রাশয় বাংলায় আমরা শুক্রাশয় বলছি কেন? শুক্রের আশ্রয়, যেই জায়গাটা শুক্র থাকে আর কি, শুক্রের আশ্রয়, তাই না? তো এই শুক্রাশয় এই জন্য নাম হয়েছে। এটাকে আমরা টেস্টিস বলছি, আবার এটাকে আমরা টেস্টিস বলছি, দুই রকম উচ্চারণ। তাহলে এটা এর আগে বলছিলাম, এটা মানে বহু বচন বোঝায়, এটা মানে এক বচন বোঝায়, দুইটা তো, তাই না? শুক্রাশয় দুইটা না, দুইটা, তো এই কারণে আর কি। তাহলে এই শুক্রাশয় টেস্টিস, এর আগে বলছিলাম, বলো কেন নাম টেস্টিস দিয়েছে? সারিয়া বলো দেখি, টেস্টিস নামকরণের কারণ কি? ওই আগেরটা ক্লাসটা ইউটিউবে দেখে নিতে হয়, তাহলে খারাপ হয়ে গেলে ঠিক থাকে না তো। হ্যাঁ, বলতো ছোট বাচ্চাকে চেনার, হ্যাঁ, ছোট বাচ্চাকে চেনার জন্য, যে ছোট বাচ্চা যখন হয় ওই সময় সবার আগ্রহ থাকে না, যে বাচ্চাটা ছেলে না মেয়ে, ওই সময় মানুষটা আসলে অনেকটা বলা যায় যে অসহায়ের মতো। মানে ধরো কারো যদি পরবার দুইটা ছেলে থাকে, তাহলে ওই কিন্তু চাই যে একটা এবার একটা হোক, এবার একটা মেয়ে হোক, আবার যার দুইটা মেয়ে থাকবে সে কিন্তু চাইবে যে এবার একটা, তাহলে চেহারার দিকে তাকায় না, কিন্তু প্রথমে চেহারার দিকে তাকায় না, প্রথমে তাকায় কিন্তু ওই জায়গাটা টেস্ট করার জন্য ওইটা আসলে বলা নাকি কুলি, না কুলি তো না, মানে মায়া, হ্যাঁ মায়া, বুঝতে পারছো? ওই কারণে নাম হয়েছে টেস্টিস, ওটা দেখেই চিনে। এটা সবাই, তোমাদের যখন বাচ্চা হবে, মানে তোমাদের বিয়ের পরে তখন আর কি বাচ্চা হবে,
তোমাদের তো আর বাচ্চা হবে না, তোমাদের বইয়ের বাচ্চা হবে। হ্যাঁ, তখনও তোমরাও কিন্তু ওই জায়গাটায় আগে চিন্তা করবা যে হ্যাঁ, যদিও এখন তোমার আল্ট্রাসাউন্ড করে কিন্তু এটা বলা নিষেধ আছে, রাষ্ট্রীয় এখন আর বলে না। ওই জন্যই কিন্তু মানুষ হলো আরোই ইয়েতে থাকে, জানার আগ্রহ খুব বেশি। প্রথম বাচ্চা অবশ্য যেটাই হোক সেটাই কোনো ইয়ে না, মানে প্রথম বাচ্চা যেটা হবে সেটাই খুশি, ছেলে হোক মেয়ে হোক, ওটা নিয়ে কারো কোনো ইয়ে নাই, মানে সমস্যা নাই। কিন্তু তাও তো আগ্রহ থাকে না, তো সবার আগে চেহারার দিকে তাকায় না, বুঝছো, সবার আগে অবশ্যই দিকে তাকায় যে, কিন্তু বড় হয়ে গেলে তো এমনি বোঝা যায় ছেলে না মেয়ে। তখন তো আর তখন কি ওটা যদি এরকম সিস্টেম থাকতো বড় হয়ে গেলেও ওটা না দেখলে বোঝা যাবে না, তাহলে বিপদ ছিল, বিপদ ছিল না। এখন বিয়ে করতে আসছে মনে করো কোনো পোলা, তাই না, যে এখন বলবে আপনি আসলেই পোলা না আপনি মায়া, এটা তো বোঝা যাচ্ছে না, তার প্রমাণ লাগবে, টেস্ট করতে হবে আমাকে, তাহলে একটা ঝামেলা হতো না, লজ্জার একটা বিষয় ছিল, ঠিক কিনা? তো আল্লাহ কি ছোট বাচ্চাকে দেখে তেমন বুঝতে পারবে না, ছোট বাচ্চা 6 মাস পর্যন্ত, 6 মাস কেন, আমার মনে হয় যে 1-1.5 বছর পর্যন্ত বোঝা যায়, ছেলে না বোঝা যায় না, কিন্তু ওইটা দেখলেই ওটা দেখে বোঝা যাচ্ছে, এই জন্য নাম আসলে টেস্ট, তাই কিনা? আচ্ছা, এখন দেখো এখানে বলছে একজোড়া ডিম্বাকার অন্ডথলি। কি বলেছিলাম, অন্ডথলি নামকরণ কেন হয়েছে? অন্ড মানে ডিম্বাকার, অন্ড মানে ডিম্বাকার, এটা একটা থলির মতো। স্ক্রোটাম মানে আসলে ব্যাগ বা থলি, স্ক্রোটাম মানে ব্যাগ বা থলি, তার মানে হচ্ছে এর মধ্যে আমরা বাইরের দিকে যে চামড়ার ভাঁজ দেখি না, ওইটাই হলো স্ক্রোটাম। স্ক্রোটাম হলো বাইরের দিকে যে চামড়ার ভাঁজ, ওটা হলো স্ক্রোটাম, বুঝছো? এই এখান থেকে আর কিছু নাই, তবে এখানে একটা বিষয় মনে রাখতে হবে, 3 নম্বর লাইন, যে বাম দিকে স্ক্রোটাম বড় ও কিছুটা কি ঝোলা, বাম দিকের যেটা, এটা কি মনে রাখবে কোনটা আর কি? হ্যাঁ, এই তো এটা অবশ্য ছেলেদের সমস্যা হবে না, মেয়েদের সমস্যা হবে। ছেলেদের তো মানে পরীক্ষার হলেও চাইলে চেক করতে পারে যে এটা আসলে কোনটা কি। না না, অবশ্য চেক করতে পারার কথা না, প্যান করে থাকলে চেক করা যাবে না, বাথরুমে যেয়ে চেক করে দেখবে যে কোনটা আসলে উত্তর কোনটা হবে। ছেলেদের সমস্যা নাই, মেয়েদের এই ক্ষেত্রে সমস্যা হবে যে কোনটা আসলে। আচ্ছা, তারপরে যে এখান থেকে যে মেডিকেলের কোশ্চেন আসছিল বলছিলাম, মেডিকেল 3 সালে যদিও, যে শুক্রাশয়ের তাপমাত্রা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম, এটা মনে রাখতে হবে, এটা আসছিল মেডিকেলে, কিন্তু স্বাভাবিক থেকে 2 ডিগ্রি কম, 37 আর এটা হলো 35, আর এই কারণে কিন্তু শুক্রাশয় বাইরের দিকে থাকে। তাহলে শুক্রাশয় বাইরের দিকে থাকার কথা ছিল না প্রথমে, কিন্তু যখন জন্মগ্রহণ, যখন আমাদের পেটের মধ্যে আমরা হচ্ছিলাম না, তখন কিন্তু শুক্রাশয় ভিতরেই তৈরি হচ্ছিল, ভিতরেই ছিল, তুমি বুঝতে পারছো, ভিতরে তৈরি হয়েছে, একবারে মেয়েদের মতো, মেয়েদের ডিম্বাশয়ের ভিতরে থাকে না, ভিতরে থাকে, ছেলেদেরও ভিতরেই ছিল। বাতাস একবারে সরাসরি গায়ে লেগেছে। আমাদের চলে আসে না, এই সমস্যা না, এই সমস্যা। সরাসরি দেখি ওটা ক্লাস শেষে ওটাকে উঁচা করে দেওয়ার ব্যবস্থা করতে হবে, ডাইরেক্ট ক্লাস। আচ্ছা, তাহলে হচ্ছে যে তাহলে প্রথমে কিন্তু ভিতরেই ছিল, জন্মের সময় ভিতরেই ছিল। কারো কারো কি হয় জানো, কারো কারো ভিতরেই থেকে যায়, মানে জন্মগ্রহণ করার পরেও তোমার হচ্ছে ওই যে শুক্রাশয় যেটা, জন্মগ্রহণ করার পরেও শুক্রাশয়টা ভিতরেই থেকে যায়, বাইরে বের হয় না। মানে এখন ওইটা হচ্ছে যে তৈরির সময় যখন আর কি বাচ্চা তৈরি হয় আর কি, তখন হচ্ছে ওখানে একটা ছিদ্র তৈরি হতে হয়, যে ছিদ্র যেটা নিচের দিকে নামবে আর কি, ওই ছিদ্রটা পরে কিন্তু বন্ধ হয়ে যায় আর কি। হ্যাঁ, যে পেলভিক, মানে এই জায়গায় এখানে ধরো আছে, এটা তো পেলভিক বলে, তো এখানে যে একটা ছিদ্র হয়, এখানে একটা ছিদ্র হয়, ওই ছিদ্রতে নিচের দিকে নামে আসে তলকে। তো ওই জন্মের সময় দেখা যায় ওই ছিদ্রটা তৈরি হয় না, জিনগত ঘাট তৈরি হয় না, তৈরি না হওয়ার কারণে ওটা আর বের হতে পারে না, মানে বের হয়ে আসবে তো বের হয়ে আসতে পারে না, এটাকে হার্নিয়া বলা হয়। হার্নিয়ার নাম শুনুন, হার্নিয়া। তো এটা অপারেশন ছাড়া, এটা তোমার হার্নিয়া এখানেও তো হয়, পেটে হার্নিয়া উপরে হয় তো অনেক। না, হার্নিয়া না, অন্য কোনো রোগ হতে পারে, মুখে তো হার্নিয়া। ও ওটা বয়স হলে যেটা হয় না, ওটা হার্নিয়া না, ওটাকে হাইড্রোসিল বলা হয়। ওটা আসলে ওটা মানুষ ভুল করে বলে যে
ভুল করে বলে যে হার্নিয়া। তো হার্নিয়া আর হাইড্রোসিলের মধ্যে পার্থক্য আছে, দুটাই ধরো ওই শুক্রাশয়ের রোগ। তো বয়স হলে হাইড্রোসিল যেটা হয় সেটা হওয়ার কারণের ক্ষেত্রে যেটা হয় যে অনেক সময় দেখা যায় যে ছেলেদের হচ্ছে যে মাস্টারবেশন করলে শুক্রাণু ওর ভিতরে থেকে যায়, তখন হচ্ছে এই রোগটা হয়। তো এই রোগটা এটা হলো কি যে পাপের শাস্তি হিসেবে বলা যেতে পারে, কারণ এটা তো ঠিক কাজ না, পাপের শাস্তি হিসেবে এই রোগটা হয়। আর একটা রোগ হয় যে অনেক সময়, যেমন আমার একটা ছাত্র আর কি, ওর হয়েছিল এই রোগ, শুনেছি না? হ্যাঁ। তো এটা হচ্ছে যে এই রোগগুলো চর্বি জমে গেছে। হ্যাঁ, চর্বি জমে যায়। তো এটা হচ্ছে যে অন্য, ওটা বয়স হলে যেটা হয় না, ওটা হাইড্রোসিল বলা হয়, ওটা আলাদা। আর হার্নিয়া তো ওই ওটা জন্মগত অপারেশন করে। হ্যাঁ, অবশ্যই করে ওটা কেটে বাইরে বের করে নিয়ে আসে, মানে যেটা ভিতরে আছে। এখন ধরো মেয়েদের তো বের হয় না, মেয়েদেরটা কাটে বাইরে বের করে নিয়ে আসা যায়, নিয়ে আসা যাবে, কিন্তু কোনোদিনও বাচ্চা হবে না, কারণ মেয়েদের ডিম্বাশয়ের জন্য তাপমাত্রা 37 ডিগ্রি লাগবে। নিচে নামায় দিলে বাতাসে থাকবে, তো তখন আর তাপমাত্রা বেশি থাকবে না, কাজে আর ইয়ে হবে না। আর ছেলেদেরটা যদি ভিতরে থাকে তাহলে কোনোদিনও বাচ্চা বাবা হতে পারবে না, যদি ওরকম থেকেই যায়। অপারেশন না করে যদি, তাহলে ওরকম থাকলে বাচ্চা হবে না। কারণ যে শুক্রাণু তৈরি করার জন্য আবার একটু কম তাপমাত্রা দরকার, বুঝতে পারছো? ক্লিয়ার না হলে বলো, কোনো কোশ্চেন আছে কি? ক্লিয়ার হয়েছে না? আচ্ছা, এবার দেখো এখান থেকে এমসিকিউর জন্য আরেকটা বিষয় করতে হবে যে শুক্রাশয়ের বাইরের দিকে একটা আবরণ, প্রত্যেক শুক্রাশয় টিউনিকা অ্যালবুজিনিয়া, অ্যালবাস মানে সাদা, বাইরের দিকে একটা সাদা আবরণ থাকে। আর শুক্রাশয়ের লম্বাই হচ্ছে 4 থেকে 5 সেন্টিমিটার, আর এটা হলো ওজন হচ্ছে 10 থেকে 12। তবে এই পরিমাণের থেকেও বেশি গুরুত্বপূর্ণ, যেটা খুব বেশি বেশি আসে, সেটা হলো প্রত্যেক শুক্রাশয়ের ভিতরে প্রায় 1000টি সূক্ষ্ম ও পেঁচানো সেমিনিফেরাস নালিকা থাকে। প্রত্যেক শুক্রাশয়ের ভিতরে 1000টি সূক্ষ্ম ও পেঁচানো সেমিনিফেরাস নালিকা থাকে। তো সেমিনিফেরাস নালিকা বাংলা কি? দেখো, সেমিনিফেরাস কথাটা হচ্ছে সিমেন বহনকারী নালিকা। সেমিনিফেরাস কথাটার বাংলা অর্থ সিমেন বহনকারী নালিকা। সেমিনিফেরাস খুলে দিচ্ছে কেন? হ্যাঁ, গরম লাগছে? ও আচ্ছা, আচ্ছা দাও, তাহলে তো এসি দিয়ে তো কোনো লাভই নাই। আমাদের এখানে হ্যাঁ, বন্ধ করে দিচ্ছি। এসি দাও দিক দিলাম। যদি দিলে হলো তো তাহলে ওরা তখন আবার এই তোমাদের থেকে দ্বিগুণ একটা বিম আছে তো লাগে। ও গাছ না, ওটা একটু করার ব্যবস্থা করবো, নাহলে এটা বাইরে দিতে বলবো ওই মনে হয়, তাহলে আর সবার সমান সমান হবে। একটু পরে ওটাও খুলে দিও, বাইরের বৃষ্টি বাতাস আসুক, তাই না? আচ্ছা, তাহলে হচ্ছে যে 1000টি সূক্ষ্ম সেমিনিফেরাস নালিকা মানে হচ্ছে যে সিমেন বহনকারী নালিকা। সেমিনিফেরাস নালিকার বাংলা অর্থ কি? সিমেন বহনকারী নালিকা, এটা হলো সেমিনিফেরাস নালিকা। হ্যাঁ? আচ্ছা, তারপরে দেখো যে এরপরে আছে হলো সেমিনিফেরাস 1000টিটা মনে রাখতে হবে। তারপর বলা হচ্ছে যে এইগুলো ইন্টারস্টিশিয়াল কোষ বা লেডিং কোষ। লেডিং হলো জার্মান একজন বিজ্ঞানী, লেডিং থেকে আসছে নামটা, লেডিং জার্মান বিজ্ঞানী, তার নাম অনুযায়ী জার্মান বিজ্ঞানী লেডিং, সেখান থেকে লেডিক। ইন্টারস্টিশিয়াল কোষ মানে কি? এর আগে বলেছিলাম, ইন্টার মানে মাঝে, স্টেশন মানে অবস্থান, মাঝে থাকা। অর্থাৎ হলো সেমিনিফেরাস যে নালিকা আছে না, ধরো দুইটা ইন্টারস্টিশিয়াল কোষ, এর মাঝে ইন্টারনাল মাঝে থাকা, তার মানে এটা মাঝে থাকবে। তাহলে এখানে ধরো শুক্রাণু তৈরিকারী কোষ, এখানে ধরো শুক্রাণু তৈরিকারী কোষ। তাহলে ইন্টারস্টিশিয়াল কোষ কিন্তু শুক্রাণু তৈরিকারী কোষকে পুষ্টি দেয়, মাঝে থেকে পুষ্টি দেয়, দিয়ে তারপরে ওটা হলো ওটা হচ্ছে তোমার নিউক্লিয়াসের মাধ্যমে। শুক্রাণু তৈরিকারী কোষ প্রথমে তো আর হ্যাপ্লয়েড না, প্রথমে তো ডিপ্লয়েড থাকে। তারপর ওকে যে পুষ্টি দিয়ে ওকে তৈরি করতেছে আর কি, নিউক্লিয়াস ঘটাতে সাহায্য করছে আর কি। প্রথমে ধরো পুংজনন মাতৃকোষ হিসেবে থাকে, পুংজনন মাতৃকোষ হিসেবে আছে। আর এখানে ইন্টারস্টিশিয়াল কোষ মাঝে থাকে যারা, ওকে পুষ্টি দেয়, পুষ্টি দিয়ে ও তখন হচ্ছে ইয়ে হয়ে যায়, মানে নিউক্লিয়াস বিভাজন শুরু করে দেয়, দিয়ে শুক্রাণু তৈরি হয়। তো ওটাকেই বলা হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ। এটুকু পর্যন্ত। এবার লাগবে হচ্ছে রেটিটেস্টিস। রেটিটেস্টিস কোথায় আছে একটু ছবি আঁকি,
হালকা করে যদি পরীক্ষাটা আর আসে না, তারপরে দেখো এমনিতে থাকি যে এরকম ধরো আমাদের শুক্রাশয়, হ্যাঁ, তো এই শুক্রাশয়ের মধ্যে অনেকগুলা রক্ত জালকের মতো করে সেমিনিফারাস নালীটা থাকে, রক্ত জালকের মতো করে থাকে। এইভাবে করে মনে করো অনেকগুলো থাকে। এছাড়া ওই বৃক্ষের মতো আর কি, বৃক্ষের ভিতরে বৃক্ষের মতো তো এইভাবে আছে। এখন এর ভিতরে সেমিনিফারাস নালীটা আছে, যেটা একবারে রক্ত জালকের মতো নালীটা, ওই নালীটা এইভাবে আছে অসংখ্য। এই নালীটার মধ্যে ইন্ডেনশিয়াল প্রসেসে আর হচ্ছে শুক্রাণু তৈরি করে প্রসেস এইভাবে আছে। এখন এরা সবাই তোমার আমার সূক্ষ্ম সূক্ষ্ম নালী এর ভিতর থেকে বের হয়েছে, এর ভিতর থেকে সূক্ষ্ম নালী বের হয়েছে, এর ভিতর থেকে সূক্ষ্ম নালী বের হয়েছে। পরে এখানে একটা সংগ্রাম নালিকা তৈরি হয়েছে, সংগ্রাম নালিকা তৈরি হয়েছে। তো এটা জালের মতো, তাই এটার নাম হচ্ছে রেটি টেস্টিস। রেটি টেস্টিস, রেটি মানে নালিকাগার, টেস্টিস মানে কি, এই যে শুক্রাশয়, শুক্রাশয়ের মধ্যে যে জালের মতো নালিকা দেখা যাচ্ছে, ওটারই নাম হলো রেটি টেস্টিস। আবার দেখো রেটি টেস্টিস, এটা একটু মনে রাখবো যে রেটি টেস্টিস থেকে প্রায় 4 থেকে 6 মিলিমিটার লম্বা সংগ্রহ নালিকার সৃষ্টি হয়ে উপরের দিকে তোমার হচ্ছে আবার নতুন করে সংগ্রহ নালিকার সৃষ্টি করে। প্রত্যেক শুক্রাশয়ের শীর্ষ দেশে শুক্রাশয় ত্যাগ করে এপিডিমাইসিসে, অর্থাৎ এইখানে আবার কিন্তু আরেকটা জিনিস আছে, ভাষা ডিফারেন্সিয়া আছে। এখান থেকেও আবার আরেক ধরনের সংযোগ নালিকার মতো গঠন তৈরি হয়। তৈরি হওয়ার পর এটার নাম তখন ভাষা ডিফারেন্সিয়া। ভাষা ডিফারেন্সিয়া, ভাষা ডিফারেন্সিয়া, ভাষা ডিফারেন্সিয়া। এবার এইখানে এসে অসংখ্য প্যাচের মতো অনেক প্যাচ যুক্ত আর কি হয়, হয়ে নিচের দিকে আবার আসে, নিচের দিকে এসে জায়গা নেই, এইভাবে করে বের হয়ে যায়, এইভাবে বের হয়ে যায়। এই জায়গাটার নাম হলো এপিডিমাইসিস। এপিডিমাইসিস, ওই যে এপিডিমাইসিসটা এর আগে বলেছিলাম, তাই না? মনে আছে কিনা বলো, এপিডিমাইসিস কি ছিল এটা, এর বাংলা কি ছিল বলো তো? এপি মানে উপরে, অন্ডকোষের উপর, হ্যাঁ। ডিমাইসিস মানে ডি মানে উপকোষ্ঠ, হ্যাঁ, না ডি ডাই মিস মানে হলো অন্ডকোষ, অন্ডকোষের উপরে, অন্ডকোষের উপরে। এখন ভাষা ডিফারেন্সিয়া দেখো, ভাষা ডিফারেন্সিয়া, এই ভাষা ডিফারেন্সিয়া মানে কি? ভাষা মানে নালিকা সমূহ, ভাষা মানে নালিকা সমূহ, এই ভাষা, ভাষা মানে নালিকা সমূহ, নালিকা সমূহ। আর ডিফারেন্সিয়া মানে হচ্ছে বাইরে বহনকারী, ডিফারেন্সিয়া মানে বাইরে বহনকারী, বাইরে বহনকারী নালিকা সমূহ, বাইরে, এটা তো বাইরে, এই শুক্রাশয় থেকে বাইরে, এই জন্য বাইরে বহনকারী, বহনকারী। প্রচুর গরম লাগে, প্রচুর গরম এসি বন্ধ করছে, এসি বন্ধ করার জন্য, হ্যাঁ। ওই এসি বাতাস তো ঠান্ডাই হবে, বাইরের বাতাস কেন গরম? আচ্ছা একটু একটু পরে তো চলে যাওয়া, একটু ঠান্ডা বাতাস খেয়ে নাও, বাইরে তো গরম, তাই না? আরে গরম কিন্তু সমস্যা নেই, একটু থাকবো সালিদা দিয়ে দিয়ে বসে থাকতে হচ্ছে স্যার। এই তুমি সামনে বসো না, না সালিদা যাও। তো ওদের কে সাইডে বসে বেশি ভালো। ও তোমাদের কেন, তোমাদের গরম বেশি লাগছে তো, তুমি এই দিক বুঝবা। হ্যাঁ স্যার, আমি তো ঠিক হয়ে থাকে, হ্যাঁ? ওই সামনে বসা আছে। এখানে একদম লিড পাস করে একদম। না ওরা বলছে তোমাদের যেহেতু গরম বেশি লাগে তাই তোমরা এই দিক বুঝবা। সামনে দিকে তাই তো দিকে বসলে সবার ভালো লাগে। ওদের লাগবে না, ওদের লাগবে না গরম, ওদের ঠান্ডা বেশি, বুঝছো? এখানে বললে ওদের ঠান্ডা লেগে যাবে। ঠান্ডা হয়ে যাবে না? জমে যাবে। আচ্ছা দেখো তাহলে, তাহলে জায়গাটা চিহ্নিত করতে পারলা কিনা, বুঝতে পারলা কিনা? এপিডিমাইসিস, আর এটার নাম ভাস ডিফারেন্স বা শুক্রনালী, এটার নাম ভাস ডিফারেন্স,
ভাঁজ ডিফারেন্স ভাঁজ ডিফারেন্স বা শুক্রনালী বল। ভাঁজ ডিফারেন্স বা শুক্রনালী। ভাঁজ ডিফারেন্স মানে আসলে বোঝায় কি জানো, যে বীর্যনালীর দিকে যাওয়া নালী আর কি, বীর্যনালীর দিকে যাওয়া নালী। এটা বীর্যনালী মানে পেনিসে যাওয়ার যে জায়গা ইয়েটা সেটা আর কি। তাহলে এই হলো ভাঁজ ডিফারেন্স। এই পর্যন্ত এই ভাষা ডিফারেন্সিয়া হলো ভাষা ডিফারেন্সিয়া পর্যন্ত। তাহলে এখানে বোল্ড করা অক্ষরগুলো গুরুত্বপূর্ণ, বোল্ড করা অক্ষরগুলো মুখস্থ করতে হবে। আচ্ছা, এবার দেখো শুক্রাশয়ের মধ্যে এখানে কিছু শব্দ আছে যেগুলো তোমরা না বুঝতে পারো। যেমন দেখো এখানে আছে যে উপরের দিকে টেস্টিকুলার ধাউনি, টেস্টিকুলার ধাউনি পাইছো? এখানে দেখো টেস্টিকুলার ধাউনি, ছবিতে দেখছো টেস্টিকুলার ধাউনি? টেস্টিকুলার ধাউনি দেখতে পাচ্ছ কি? और कोई नहीं और नहीं ওই দিকে আছে না, পুরো তো বই নাই, তোমাদের বই আছে। টেস্টিকুলার আসলে কুলার মানে খুব ছোট বোঝায়, কুলার মানে খুব ছোট, হ্যাঁ। আর টেস্টিসে এখানে জালের মতো যে রক্তনালীটা আছে, না মোটা যে রক্তনালীটা আছে টেস্টিসে, তার নাম টেস্টিকুলার ধমনী। আর এর সাথে দেখো অসংখ্য রক্তজালক গুলা আছে, শিরা টিরা, অসংখ্য রক্তজালক, কোষিক জালিকা সব মিলে একটা নালী। এর নাম হলো পাম্পিনিফর্ম প্লেক্সাস। প্লেক্সাস মানে জালক, কিন্তু প্লেক্সাস মানে কি? জালক। তাহলে জালের মতো নালী, জালের মতো নালী। এটাও তো আসতে পারে পরীক্ষায়। পাম্পিনিফর্ম প্লেক্সাস কোথায় থাকে? তাহলে বলবো টেস্টিকুলার ধমনী যেটা আছে এর আশপাশে যে রক্ত জালকগুলো থাকে সেটাই হলো পাম্পিনিফর্ম প্লেক্সাস। আচ্ছা, এবার আমরা পরের পৃষ্ঠায় আছি এপিডিডাইমিস, যেটা আমরা আলোচনা করছি। এপি মানে উপরে, ডাইমিস মানে হলো ডিম্বাশয়, এই শুক্রাশয় উপরে। এখন তো ডিম্বাশয় যাইনি আমরা, তাই না? আচ্ছা, এবার আমরা চলে আসি এইটাই। দেখো যে প্রত্যেক শুক্রাশয়ের ভাষা ডিফারেন্সিয়া একত্রে মিলিত হয়ে একটি করে 4 থেকে 6 মিটার লম্বা অত্যন্ত পেঁচানো অ্যাপি। তাহলে অ্যাপিডি ডাইমিস কত মিটার লম্বা এটা মনে রাখতে হবে। হ্যাঁ, তারপরে এখানে এটার আবার 3টা অংশে ভাগ করা হয়েছে, মস্তক, দেহ, লেজ দরকার নাই। সরাসরি ভাঁজ ডিফারেন্সটা দেখো শুক্রনালী। এটা হলো প্রত্যেক অ্যাপিডি ডাইমিস প্রায় 40 থেকে 50 সেন্টিমিটার লম্বা, শুধু এইটুকু লাগবে, আর কিছু লাগবে না। পরের পৃষ্ঠা দেখো, পরের হচ্ছে সেমিনাল ভেসিকল। সেমিনাল ভেসিকল, সেমিনাল ভেসিকল মানে বীর্য উৎপাদনকারী গহ্বর। সেমিনাল ভেসিকল মানে বীর্য উৎপাদনকারী গহ্বর। সেমিনাল ভেসিকল তো দেখালাম যে উপরের দিকে এখানে তোমার হলো শুক্রনালী, ধরো পেনিসে আসছে, এখানে ধরো শুক্রনালী আসছে, এখানে ধরো এই জায়গাটা পেনিসের আর কি। তো এখন এই জায়গায় তোমার হচ্ছে একটা গহ্বরের মতো থাকে আর কি। এখান থেকে বীর্য উৎপাদনকারী নাম হলো কেন, ভেসিকল হলো কেন? কারণ বীর্য উৎপাদন করতে গেলে তোমার হচ্ছে শুধু হচ্ছে শুক্রাণুকে পাঠানো যাবে না। শুধু শুক্রাণু পাঠালে তোমার হচ্ছে যে বিক্রিয়া ঘটবে পেনিসের ভিতরে, সেখানকার সেলগুলা ধ্বংস হয়ে যাবে এবং তার সাথে বিক্রিয়া করে ওটা নষ্ট হয়ে যাবে। তো তাহলে বীর্য উৎপাদন করতে গেলে শুধু শুক্রাণু দিয়ে বীর্য হয় না। বীর্য বলতে ওর সাথে কোষ্ঠের গ্রন্থির রস, কাউপার গ্রন্থির রস, সেমিনাল ভেসিকুলার রস সবকিছু মিলিয়ে আর কি, সবকিছু মিলিয়ে হয়। তো এটার ছবিটাও দেখে নিতে পারো। সেমিনাল ভেসিকুলার ছবিটা কোথায় দেখো, উপরের দিকে আছে সেমিনাল ভেসিকল, এই যেটা পুরুষের যে ওই যে সেমিনাল ভেসিকল 3টা জিনিস থেকে রস আসে। হ্যাঁ, পাইছো কি সেমিনাল ভেসিকল দেখতে পাইছো? নাভি পাইছো সেমিনাল ভেসিকল? আচ্ছা, তাহলে 3টা জিনিস থেকে দেখো রস আসছে, সব মিলে কিন্তু এটা হয়, সব মিলে এটা হয়। তাও তোমরা আর কি একটা স্টুডেন্ট ছিল, নাম না বলি, এবার পরীক্ষা দিচ্ছে। তো ও হচ্ছে ওর জন্য মজাও লাগতো, ও আর কি খুব কোশ্চেন করতো। তো কিছু কোশ্চেন ছিল যেটা ধরো হাস্যকর ধরনের আর কি।
এই অন্তঃকরণের সময় খুব বেশি বেশি কোশ্চেন করছিল। তোমরা কেউ ওরকম কোশ্চেন করছো না আর কি, হ্যাঁ জানা তো বেশি তারপর বেশি, হ্যাঁ কিন্তু মানে খুবই আর কি, যেটা দেখা যাচ্ছে সবাই বুঝে বোধহয় বুঝে না। ওই যে যেমন একটা বলছিলাম না যে একটা ও কিন্তু এটা বলেনি, তাই বলে ওই যে বলেছিলাম না একটা ছেলে এই কোশ্চেন করছিল যে শুক্রাশয় কোনটা আমি চিনি না। তো ও আবার আবার এইরকম আর কি, তো এটাতে সবাই হাসতো, কিন্তু ওর একটা ভালো দিক ছিল, হাসলেও অপমান বোধ করতো না। ও বলতো যে আমি জানতে নাই পারি, তখন বলতো যে আচ্ছা, তখন ওর বন্ধুরা বলতে আচ্ছা তুই বাইরে চল, তোর বুঝাই দেবো না, তোর দেখলা ক্লাসে শুনতে হবে না এরকম আর কি হচ্ছে। তো তোমরা এরকম বলছো না আর কি, যে ওর কথা মনে পড়লে এতে পড়ার সময় এত কোশ্চেন, প্রতিটা লাইনে লাইনে ওর কোশ্চেন হচ্ছে, কিন্তু যেগুলো ধরো কমন সেগুলো আবার কি, হ্যাঁ এখন ধরো কথা যে ধরো যদি বলে যে টেনিস কি চিনি না, তাহলে তো সমস্যা না, এরকম আসবে, এরকম কোশ্চেন হয়, হ্যাঁ। আচ্ছা তাহলে এটা তিনটা গ্রন্থি থেকে রস আসে, তিনটা গ্রন্থি থেকে রস আসে, ওটাকে বিচ্ছেদ করা হবে। আচ্ছা এবার তাহলে আমরা চলে আসি সেগুলোর বেসিকগুলো পরে। এখানে দেখো এদের এটা কিন্তু এমসিকিউর জন্য করতে হবে যে কাছ থেকে, এটা আমার দাগানো হয়নি, সময় পাইনি আর কি, মানে এখানে মেডিকেল অ্যাডমিশন কোশ্চেনগুলো দাগাই ফেলবো হচ্ছে এর মধ্যে, যে মেডিকেল অ্যাডমিশন কোশ্চেনগুলো তেমন একটা দাগানো হয়নি, দাগাই ফেলবো সময় না, যে প্র্যাকটিক্যাল পরীক্ষা দুইটা কলেজে নিতে যে আরো সময় আর কি কভার করতে পারে। ছুটি ছিল, ছুটির মধ্যেও প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়, মানে প্র্যাকটিক্যাল পরীক্ষা কিন্তু আবার ছুটির দিনে ছুটিটা না, তাহলে ওই ছুটিটা কাজে লাগতে পারলো না। আর যদি ছুটিটা কাজে লাগে তখন ধরো এগুলো করা যায়। আজকেও দেখি হ্যাঁ হ্যাঁ, আর শুক্রবারে থাকে, শনিবারে থাকে, আমি নিজেই করছি, যে থাকে আর কি, এরকম একটা সমস্যা। আচ্ছা তাহলে দেখো যে এখানে এই বীজের উপাদান, বীজের মধ্যে কি কি উপাদান থাকে এটা একটু দেখো। বীজের মধ্যে থাকে প্রোস্টাগ্ল্যান্ডিন। প্রোস্টাগ্ল্যান্ডিন নাম কেন হলো, যে প্রথম পাওয়া গেছিল পুষ্টের গ্রন্থিতে, প্রথম পাওয়া গেছিল কোথায়, পুষ্টের গ্রন্থিতে, এদের নাম হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন, প্রথম পাওয়া গেছে, হ্যাঁ এই। তাহলে এটা একটা প্রোটিন জাতীয় আর কি, এটা একটা প্রোটিন জাতীয় উপাদান। তারপর হচ্ছে ফ্রুক্টোজ তো চিনুই, সাইট্রেট মানে কি, লেবু জাতীয় ফলে কিন্তু পাওয়া গেছিল প্রথম, সাইট্রেটটা হলো লেবু জাতীয় ফলে পাওয়া গেছিল। তারপরে হলো ইনোসিটল, ইনোসিটল হলো পেশিতে পাওয়া গেছিল। ইনোসিটল কথাটা আসছে ইনোস থেকে, ইনোস মানে পেশি, ইনোস মানে পেশি, এটা ইংরেজি শব্দ না তো এই জন্য ল্যাটিন শব্দ, ইনোস মানে পেশি, প্রথম পাওয়া গেছিল পেশিতে। এটা হলো পেশিতে পাওয়া এক ধরনের শর্করা জাতীয় অ্যালকোহল, পেশিতে পাওয়া শর্করা জাতীয় অ্যালকোহল। তাহলে এইগুলো মনে রাখতে হবে বীজের উপাদান কি কি। তারপরে ক্ষেপণ নালী, এটা অবশ্য কোনো কালে আসেনি যেটুকু আমার মনে পড়ে, তারপর মনে রাখতে পারো 19 মিলিমিটার লম্বা ও 0.3 মিলিমিটার ব্যাস বিশিষ্ট। মনে রাখতে না পারলে ব্রেনকে চাপ দেওয়ার দরকার নাই, এটা কোনো কালে আসেনি, আসার সম্ভাবনা কম। তারপরে দেখো অন্ডথলি বা স্কোটাম, এটা তো আগে আমরা জেনেছি অনেকটাই। তারপরে দেখো যে এখানে একটা শব্দ আছে যে তৃতীয় নম্বর লাইনে, স্তর দুটির মাঝে অর্থাৎ পেশি স্তরের নিচে আবরণ টিস্যুর দুইটি পাতলা স্তর থাকে, মানে দুইটা শুক্রাশয়ের মাঝে আর কি। স্তর দুটির মাঝখানে হাইড্রোসিলিক ফ্লুইড নামে এক ধরনের তরল পদার্থ থাকে। হাইড্রো মানে কি, পানি, পানিযুক্ত পিচ্ছিল পদার্থ থাকে, এটা বলছে। এটা কোথায় থাকে, এইভাবে আসতে পারে, হ্যাঁ। এবার দেখো শিশ্ন, শিশ্ন বা পুরুষাঙ্গ, এটা তো তোমরা আর কি বুঝতে পারছো। তো শিশ্ন বা পুরুষাঙ্গ এটা সম্পর্কে দেখো। এখান থেকে যেগুলো করতে হবে, দ্বিতীয় নম্বর লাইন, যে অংশ থেকে শিশ্ন উঠেছে তাকে শিশ্নমূল বলে, যেখান থেকে এটা হয়েছে আর কি, এটাকে বলা হচ্ছে শিশ্নমূল। তারপরে দেখো যে শিশ্নে যে অংশ ঝুলে থাকে সেটি শিশ্ন দেহ, এর ডগায় যেটা থাকে, একবারে আগাতে যেটা থাকে, ওইটাকেই বলা হচ্ছে গ্ল্যান্স পেনিস, একবারে সামনের দিকে যেটা থাকে। আচ্ছা এইটা একটু বেশি গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে। এটা আসছিল যে চামড়া মানে যে মুন্ডি, এই মুন্ডিকে মানে সামনে যেটা থাকে আর কি, কিছুটা লিচুর মতো আর কি, তো ওইটার নাম হলো প্রিপিউস, ওটার নাম হলো প্রিপিউস। প্রিপিউসটা মানে ঢাকনা মতো আর কি, হ্যাঁ। যেমন ধরো
প্রিভিউস এভাবে মনে রাখতে পারো যে মনে করো এটা হলো প্রিভিউস, আর এই যে গ্রান্স পেনিস ঢেকে রাখলাম এরকম আর প্রিভিউস। যে মুসলমানদের ক্ষেত্রে, ইহুদিদের ক্ষেত্রে, খ্রিস্টানদের ক্ষেত্রে, তিন ধর্মাবলীর ক্ষেত্রে এটা কেটে ফেলার নিয়ম। মানে এটা মূলত আসলে যে ফরজ না, যদিও হ্যাঁ কেউ যদি ধরো এটা না কাটে তাহলে কি সে মুসলিম না? সে কিন্তু মুসলিম, তারপরও এটা একেবারেই সুন্নতি কাজ। হ্যাঁ, কিন্তু এটা নিয়ে তোমার হচ্ছে যে এটা নিয়ে অনুষ্ঠান করে, বরঞ্চ এটাই ঠিক না। যে মানে ওই যে হ্যাঁ যেমন একজন কি লিখছে জানো, ফেসবুকে একজন লিখছে যে মেয়েরা পাস করছে এবং রেজাল্ট ভালোর ক্ষেত্রে 68%, মেয়েরা হলো ভালো করছে 68%, মেয়েরাই হলো সব ক্ষেত্রে রেজাল্ট, মানে ইন্টারমিডিয়েট রেজাল্ট, মানে গোল্ডেন এ প্লাস পাওয়া, তারপরে পাশের দিক থেকে মেয়েরা হলো 68%, আর লিখছে কি কাটারিরা বাকি মানে বাকি কত থাকে 32%। আমি এটা বুঝতে পারতাম কাটারি আবার কি, কে যেন আমাকে বললো যে কাটারি হলো হচ্ছে কাটারি হচ্ছে যে ওই যে কেটে ফেলে না ছেলেদের, ওই ছেলেদের কথা বলছে, ছেলেদের বলছে কাটারি। তো এখন ওইভাবে ধরলে তো মেয়েদেরও বলা যেতে পারে যে কানে ফুটা টুটা করে, তাহলে ফুটারি না ফুটা করে না, কানে ফুটা করে ছেলেদের করে না। তো এটা কিন্তু কোনো বাধ্যতামূলক কিছু না, এটা শুধুমাত্র করা হয় এটা সায়েন্টিফিক কারণ যে সামনে অতিরিক্ত কিছু থাকলে ভিতরে প্রস্রাবের অংশটা থেকে যেতে পারে, ভিতরে প্রস্রাবের অংশ থেকে যেতে পারে। ছেলেদের প্রস্রাবটা অনেক দীর্ঘ নালী দিয়ে আসে, তো দীর্ঘ নালী দিয়ে আসে এবং ওই জায়গাটাতে তখন প্রস্রাবটা একটু থেকে গেল, তো থেকে গেলে সমস্যা হয় যে ওইটা পরে ইনফেকশন হতে পারে। তো ওই কারণে আসলে মূলত এটা কেটে ফেলে নিয়ম। তবে না কাটলে সে মুসলিম না তা না, এটা খুব বড় কিছু না, কিন্তু কোরআনে এই বিষয়ে কিছুই বলা নেই, বুঝতে পারছো? আচ্ছা, মানে তোমরা আবার এটাকে খুব বড় করে দেখো না, সেই জন্য হ্যাঁ, নাহলে তোমাদের যখন ছেলে মেয়ে যখন কাটারি হবে তখন দেখা যাচ্ছে তোমরা দাওয়াত করে মানে হ্যাঁ কান ফুটানোর সময় কি দাওয়াত করে? এটাও করে না, এটা করে না, ও এটা করে না, তাহলে ছেলেদের ক্ষেত্রে কেন করে? ওটা কষ্ট দেয় না? না কেন, এটা কষ্ট দেয় না, এটা কষ্ট দেয় না, তাই বাহ ভালো তো। ওটা কষ্টের না, তাই ধুমধাম করে খাই দেয় সেটা নাকি? তোমাদের ইয়ে করছে, তোমাদের হয়েছিল দাওয়াত টাওয়াত? ছোট দেখো মনে ছিল। আচ্ছা, নাবিদের হয়নি, বেশি মনে হয় আমার তো কথা। আচ্ছা, জন্মদিনে অনুষ্ঠান তাই বলে। হ্যাঁ অনুষ্ঠান না, ওইটা তো অনুষ্ঠানের কথা বলছি, অনুষ্ঠান। আচ্ছা, তাহলে অন্ডথুলি শিশ্ন, এটা প্রিভিউসটা খালি মনে রাখবা, প্রিভিউস মনে রাখবা, যেমন কলমের যে সিপি এটা মনে করবে প্রিভিউস। তাহলে সামনে আগাতে যে চামড়াটা যে থাকে, যে অতিরিক্ত চামড়া থাকে, যে ওই অতিরিক্ত চামড়াটা হলো প্রিভিউস। এখন বলতে পারো যে তাহলে তোমার আগে থেকেই ওই চামড়াটা না থাকলেই তো হতো, না থাকলে আবার ঝামেলা হতো, না থাকলে কি ঝামেলা হতো? ওইটা এতই সফট, ওইটা যদি ঢেকে না রেখে তৈরি করা হতো তাহলে ওটা গলে যেত, নষ্ট হয়ে যেত। কারণ প্রথমে তৈরি হয় কোথায়? প্রথমে কিন্তু ভিতরের দিকে হয়, আস্তে আস্তে তো পেনিস বের হয়, তারপরে শেষের দিকে শুক্রাশয় বের হয়। পেনিস কিন্তু ভিতরেই তৈরি হয়, ভিতরে তৈরি হয়। তো ওই ভিতরে তো খুব তাপ, ওই তাপে ওই আগাটা খুবই সফট থাকে। তো ওইটা যদি ঢেকে রাখা না যাইতো আর কি, তাহলে তোমার ওটা গলে যেত। তো ওই জন্য ওইটা ঢাকা থাকে, তৈরির সময় ওটা ঢাকা থাকে, ওই জন্য সুন্দর করে পেঁচাই পেঁচাই ঢেকে রাখে। কিন্তু তারপরে তো এখন তো আর ঢেকে রাখার দরকার নেই, এখন তো আর গলে যাবে না, এখন কি গলে যাবে? তো ওই কারণে তো হচ্ছে যে ওইটা আর কি অতিরিক্ত অংশটা ইয়ে করতে। হ্যাঁ, এখন তো মেয়েদেরও বলা যেতে পারে ওদের ফুটা আগে দিকে করা থাকলে করতে হতো না, তাই না? আগে থেকে ফুটা এখানে করতে হতো না। তাহলে প্রিভিউসটা মনে রাখবো। আচ্ছা, আরেকটা মনে রাখতে হবে, দেখো শিশ্ন যে দুই ধরনের, এটা আসছে আমার যেটুকু মনে পড়ে অ্যাডমিশনে পড়ানোর সময়। তো শিশ্ন দেহ
দুই ধরনের টিস্যুতে আর কি গঠিত, একটা নাম দুই ধরনের টিস্যু, একটা হলো ইরেকটাইল। যেমন তোমরা জানো হোমো ইরেকটাস নাম শুনছো, হোমো ইরেকটাস মানুষ আসার আগের যে প্রজাতি ছিল, এখন মানুষ আসেনি, তো ওদেরকে আমরা আদিম যুগের মানুষ বলি অবশ্য। মানে বুদ্ধি টুদ্ধি ছিল না, ওদের কোনো বুদ্ধি ছিল না, ওদের কিন্তু কোনো বিচার টিচার হবে না, কারণ ওদের কোনো বিবেক বুদ্ধি বলে কিছু ছিল না। এই জন্য হোমো হেবিলিস, তারপর হোমো ইরেকটাস, এদের কোনো বিচার হবে না, কারণ ওদের কোনো বুদ্ধি শুদ্ধি ছিল না। ওরা হলো ফেরেশতাদের তত্ত্বাবধানে, ফেরেশতাদের তত্ত্বাবধানে এই দুইটা প্রজাতির আদিম যুগের মানুষ তৈরি হয়েছিল, মানে মানুষ আসার আগে, মানে আধুনিক মানুষ আসার আগে। আধুনিক মানুষ আসার আগে আদিম যুগের মানুষ ছিল পৃথিবীতে। হোমো ইরেকটাস, যারা ওই যে পাথর বসে বা শিকার ধরে খাইতো, এরা হলো হোমো ইরেকটাস, হোমো হেবিলিস। হ্যাঁ, তো এদের কোনো বুদ্ধি ছিল না, এই কারণে এদের কোনো বিচার হবে না, এরা পশুর মধ্যে। এরা বলা হয় এটা ফেরেশতাদের তত্ত্বাবধানে তৈরি হয়েছিল। কিভাবে বোঝা গেল? কোরআনে আয়াতে বোঝা গেছে। কোরআনে যখন আল্লাহ বললো যে আমি হচ্ছে পৃথিবীতে তোমরা যা বানিয়েছো, মানে ফেরেশতাদের যেটুকু জ্ঞান দিয়েছে আল্লাহ আর কি, বলছে যে তোমাদেরকে যেটুকু আমি জ্ঞান দিয়েছি, এই জ্ঞানে তোমরা যেটা বানিয়েছো পৃথিবীতে, যে আর কি মানুষ বানাইছো, আমি এর থেকে আপডেটেড মডেলের মানুষ বানাবো। তখন হচ্ছে ফেরেশতারা বলছিল যে আল্লাহ তুমি যে বানাবা, তো ওরা তো মারামারি করবে, রক্তারক্তি করবে। তো বলা হয় যে ফেরেশতারা কিভাবে বুঝলো যে নতুন করে মানুষ পাঠালেও তারা মারামারি করবে, রক্তারক্তি করবে? ফেরেশতারা বুঝেছিল তখন কিন্তু হোমো ইরেকটাস, হোমো হেবিলিস ছিল, তো ওরা মারামারি করতো, রক্তারক্তি করতো সবসময়, বুঝছো, খাদ্য খাওয়ার নেই। তো ওই জন্য আল্লাহ বলছিল যে তোমাদেরকে আমি সামান্যতম জ্ঞান দিচ্ছি, ওই জ্ঞানে তোমরা এটা বানাইছো, কিন্তু আমি যে মানুষটা বানাবো ওদেরকে এমন বুদ্ধি জ্ঞান দিব তারা এই ধরনের কাজ করবে না। ওই কারণে তো মানুষ যদি মারামারি করে বা এটা সেটা করে, তখন আমরা অমুকের বাচ্চা তমুকের বাচ্চা কেন বলি? মানুষের সাথে মিলছে না তাই বলি না? অমুকের বাচ্চা তমুকের বাচ্চা নাম না বলি, বলে না? হ্যাঁ, তো এটা কেন বলে? কারণ মানুষের সাথে মিলছে না। ওই যে হোমো ইরেকটাস, হোমো হেবিলিস এর মধ্যে আছে মানে বৈশিষ্ট্য, মানুষের সাথে মিলে না বলেই কিন্তু মানুষ বাধ্য হয়ে তাকে মানুষের বাচ্চা বলে, ডিওজি সাহেবের বাচ্চা বলে, তাই না? কত কি বলে না? তো এই বলার কারণ কিন্তু এটাই, কারণ মিলছে না তো মানুষের সাথে, কারণ আল্লাহ হচ্ছে আমি মানুষ বানাবো, তো আমাদের সাথে মিলছে না। তো এই জন্য কোনো মানুষ যদি রাগারাগি করে, সে কিন্তু আসলে মানুষের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না। রাগারাগি করলে মানুষের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না। এবং উন্নত দেশে মা বাবা যদি সন্তানকে বকাঝকা করে, তাহলে খালি একটা ফোন দিবে, সাথে সাথে পুলিশ আছে, মা বাবাকে 6 মাসে জেল দিয়ে দেবে। মানুষের মধ্যে পড়ছেই না, ও বকাঝকা কেন করবে? ওদের দেশে এই সিস্টেম যে মা বাবা যদি বকাঝকা করে, ওখানে একটা ফোন দিলে সাথে সাথে পুলিশ এসে মা বাবা ধরে নিয়ে চলে যাবে, আর কোনো কথা শুনবে না, মা বাবার কোনো কথাই শুনবে না, সাথে সাথে ধরে নিয়ে চলে যাবে। ওদের দেশে এই সিস্টেম, উন্নত দেশে। ওদের দেশে বাস্তবিকই কিন্তু আমাদের দেশের মানুষরা যেমন একে অপরকে অপমান করে, উন্নত দেশে শীতপ্রধান দেশে মানুষের ওরকম না আর কি। আমাদের দেশের স্টুডেন্ট আছে আর কি, আমার তো অনেক স্টুডেন্ট আছে বড় বড় দেশগুলোতে, ধরো আমেরিকাতে আছে, অস্ট্রেলিয়াতে আছে, জার্মানিতে আছে, তোমার দক্ষিণ কোরিয়াতে আছে, জাপানে আছে, চীনে আছে। তো ওদের দেশে মানুষগুলো এরকম, মানে কথা হয়, তো মেসেঞ্জারে কথা হয়, অনেক সময় ঈদে আসে, তো তখন আর কি বলছে যে এরকম আর কি, ওদের দেশের মানুষ হলো এরকম। এই জন্য হচ্ছে যে তাহলে এখানে দেখো আবার সেই ইরেকটাস থেকে মানে কি দাঁড়ানো, তাহলে যেই পেশিটা দাঁড়াতে সাহায্য করে, বুঝতে পারছো? তাহলে মানুষের বৈশিষ্ট্য তো আবার ইয়ের মতো হবে না। যেমন ফেসবুকে একজন খারাপ কথা লিখছে যে খারাপ কথা যেহেতু সেটা না বলে পারলো না, ইরেকটাইল তাহলে দাঁড়ানো। হ্যাঁ, পরপরা ক্যাভার্সোনা কথাটা আসছে ক্যাভান থেকে। ক্যাভান মানে হলো গহ্বরযুক্ত, গহ্বরযুক্ত, মানে তার মানে এর পেশিগুলা দুইটা স্তরের পেশি অসংখ্য ছিদ্রযুক্ত হওয়ার কারণে ওর ভিতরে রক্তগুলা খোলা সুযোগ পায়, রক্তজাল সূক্ষ্ম, আর ওর ভিতরের যে কোষগুলো আছে এই কোষগুলো হলো অনেক গ্যাপে থাকে, যার জন্য রক্ত যখন আসে তখন এটা দাঁড়ায় যায়, রক্ত আসলে এটা দাঁড়িয়ে যায়। তো অনেকে মানে ছেলেদের পেনিসকে মেশিন বলে, মেশিনের মতো ইয়ে হয়, এই মানে রিয়াকশন দেখায়, মেশিন বলে অনেকে। আচ্ছা ঠিক আছে, তাহলে এই পর্যন্ত থাকে।